জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালানো শেখ হাসিনা দেশের রাজনীতিতে আগে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। এবার তার রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তদন্ত প্রতিবেদন। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় হাসিনার সরকার ও তার দলের নৃশংসতার চিত্র তুলে ধরেছে জাতিসংঘ, যেখানে তারা বলেছে অভ্যুত্থান চলাকালে 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও আওয়ামী লীগ নৃশংসতা চালিয়েছে, আর এই হত্যাযজ্ঞের সমন্বয়ের ভূমিকায় ছিলেন খোদ শেখ হাসিনাই। জাতিসংঘের ওই প্রতিবেদন নিয়ে খবর প্রচার করেছে বিবিসি, এএফপি, সিএনএন, রয়টার্স, আল জাজিরা, টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক সব গণমাধ্যম। এ নিয়ে দেশ ছাড়িয়ে গোটা বৈশ্বিক রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনে হাসিনার সরকার মানবতা বিরোধী অপরাধ ঘটিয়েছে এমন তথ্য বেশি গুরুত্ব পেয়েছে। এমনকি শিশুসহ নিরীহ নাগরিকদের হত্যায় জড়িত অপরাধীরা যেন দায় মুক্তি না পায় সে বিষয়টিতে জাতিসংঘ জোর দেওয়ায় খোদ আওয়ামী লীগের নানা ধরনের হিসাব নিকেশ তৈরি হয়েছে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের লুটপাট, গুম খুন, বিশেষ করে জুলাই আগস্টে গণহত্যার মধ্য দিয়ে শেখ হাসিনা নিজেই তার নিজের ও আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা করেছিলেন। গদি টেকাতে নৃশংসতার চূড়ান্ত রূপ দেখিয়েছিলেন তিনি, যদিও জনরোষে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। এবার হাসিনার মানবতা বিরোধী অপরাধ আন্তর্জাতিক স্বীকৃতি দিল জাতিসংঘ। জাতিসংঘের এই প্রতিবেদন শেখ হাসিনার রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে প্রকাশের সময়টাই দেশি বিদেশি সাংবাদিক বহু বছর বন্দী ছিলেন এমন কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে হাসিনা সরকারের গোপন টর্চার সেল কুখ্যাত আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় তারা হাসিনার বন্দিশালার ভয়াবহ স্মৃতিচিহ্ন প্রত্যক্ষ করেন। বন্দীরা স্মৃতিচারণ করেন তাদের লোমহর্ষ সেসব দিন। জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের দিন আয়নাঘরের আলামত সামনে আসায় কোণঠাসা হয়ে পড়েছে হাসিনার আওয়ামী লীগ। বিভিন্ন সংস্থা ও দপ্তরের সুযোগের অপেক্ষায় ঘাপটি মেরে থাকা তার দোসররাও পড়েছে চাপের মুখে। বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের প্রতিবেদন, গোপন বন্দিশালার চিত্র দেশের জনগণের মনে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিষয়ে যেমন নেতিবাচক প্রভাব ফেলেছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনে তারা পড়েছে ইমেজ সংকটে, যার পরিণতিতে তাদের সমর্থনও কমবে মারাত্মকভাবে। তাছাড়া আগে থেকে জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে দাবি উঠেছে। ফলে এটা অনুমেয় যে আগামী দিনগুলো শেখ হাসিনার রাজনীতিতে ফেরা প্রায় পুরোপুরি অসম্ভব। নৃশংসতার অভিযুক্ত ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের রাজনীতিতেও ফেরা অত্যন্ত কঠিন হবে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, ক্ষমতায় টিকে থাকতে ছাত্র জনতার উপর অতিরিক্ত বল প্রয়োগে সরাসরি নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ও দলের অঙ্গ সহযোগী সংগঠন সহ মাঠে থাকা সব বাহিনী বল প্রয়োগ করেছে। আন্দোলনের সময় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, ডিজিএফআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, এনএসআই, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, এনটিএমসি, গোয়েন্দা বিভাগ, স্পেশাল ব্রাঞ্চ, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের মতো গোয়েন্দা সংস্থাগুলো আন্দোলনকারীর সহিংস দমনে সরাসরি জড়িত থেকে মানবাধিকার লঙ্ঘন করেছে। গোয়েন্দা বাহিনীগুলো শিশুসহ নির্বিচারে আটক, গুম, নির্যাতন, তথ্য বের করা, স্বীকারোক্তি আদায়ের মতো মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে আরো বলা হয়েছে, জুলাই আগস্টে 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর চালানো সামরিক অস্ত্র ও শটগানের গুলিতে মারা যান। হাজারো ছাত্র জনতা গুরুতর ও চিরতরে আহত হয়েছেন। 11,700-র বেশি মানুষকে র্যাব ও পুলিশ গ্রেফতার করেছে। নিহতদের মধ্যে 118 জনই শিশু। পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে টার্গেট কিলিং, ইচ্ছা করে পঙ্গু করা, নির্বিচারে গ্রেফতার, অমানসিক নির্যাতন এবং অন্যান্য বল প্রয়োগ করেছে।
আন্দোলনের শুরুতে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সদস্যরা নারী ও মেয়েদের উপর হামলা করেছে। এগুলো যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা ছিল। এগুলোকে প্রতিশোধমূলক সহিংসতা বলছে জাতিসংঘ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জাতিসংঘের এই প্রতিবেদন সরকার প্রধান ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে যেমন অভিযোগের কাঠগড়ায় দাঁড় করালো, তেমনি কঠিন করে ফেললো আওয়ামী লীগের পথ চলা। এখন আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে তাদের অভ্যুত্থানকালীন ভুলের জন্য দুঃখ প্রকাশ এবং অভিযুক্তদের পেছনে ঝেড়ে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাহাব এনাম খান বাংলা নিউজকে বলেন, আমার মনে হয় এটা আওয়ামী লীগের রাজনীতির জন্য একটা বড় রকমের সেটব্যাক হয়ে গেল। এটা বড় রকমের এভিডেন্স হয়ে গেল। এই রিপোর্টটা আন্তর্জাতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যখন এটাকে দেখবে, সরকার প্রধান বা অন্যান্য অর্গানাইজেশনের যারা প্রধান আছেন তারা খুব স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ হবেন। অতীতে প্রশ্নবিদ্ধ হয়েছেন, আরো প্রশ্নবিদ্ধ হবেন। ফলে শেখ হাসিনার জন্য এই বিষয়টি পজিটিভ কিছু আনবে না। তার জন্য বিষয়টি আইনগতভাবে বা রাজনৈতিকভাবে কোনো রকম সুবিধাজনক অবস্থান করবে না। সাহাব এনাম আরো বলেন, পূর্ববর্তী সরকারের যে ভূমিকা ছিল সেটার বিষয়ে এখানে যথেষ্ট ডকুমেন্টেশন, তথ্য উপাত্ত, প্রমাণ দেওয়া হয়েছে, যে কারণে আওয়ামী লীগের বর্তমান রাজনীতিতে ফিরে আসাটা কঠিন হয়ে গেছে। এদিকে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের দিন হাসিনার সরকারের গোপন বন্দিশালা বা আয়নাঘরের নানা আলামত সামনে আসায় শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গ সহ ভারতেও বিস্ময় ছড়িয়েছে। বাড়ছে দলটির বিষয়ে ঘৃণাও। জাতিসংঘের প্রতিবেদন এবং কুখ্যাত আয়নাঘর নামে পরিচিত শেখ হাসিনা সরকারের গোপন টর্চার সেল নিয়ে আবেগঘন একটা লম্বা ফেসবুক পোস্ট দিয়েছেন ভারতীয় সাংবাদিক অর্কদেব। তার পোস্টে লেখা হয়েছে, যখন আয়নাঘরের ছবি ভিডিও সামনে আসছে, আমরা কি এরকমই হয়ে থাকে বলে মানবতা বিরোধী ফ্যাসিস্ট প্রকল্পের বৈধতা দেব? আমার সন্তান প্রাণপ্রিয়, কিন্তু অন্যের সন্তানের সঙ্গে এমনটা হতে পারে? বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের প্রতিবেদনটি কোনো রাজনৈতিক দল বা সরকারের প্রচলিত প্রতিবেদন নয়। এটি বিশ্বের সবচেয়ে বড় সংস্থার পর্যবেক্ষণ, যা হাসিনা সরকারের নৃশংসতার বৈশ্বিক দলিল হয়ে থাকবে। গোটা বিশ্বই বাংলাদেশের সেই অভ্যুত্থানকালের ঘটনাকে এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে দেখবে। এরই মধ্যে ইউনিসেফের মতো সংস্থা জাতিসংঘের সেই প্রতিবেদনের প্রসঙ্গ টেনে বিবৃতি দিয়েছেন, যেখানে বলা হয়েছে 5 আগস্ট আজমপুরে একটি 12 বছর বয়সী বালক অত্যন্ত 1 দর্জন মরদেহের সাক্ষী সেই বৃষ্টির মতো পুলিশের গুলি চালানোর বর্ণনা দিয়েছে। এই ঘটনাগুলো অবশ্যই আমাদের সবাইকে আতঙ্কিত করে তুলবে। ইউনিসেফ বাংলাদেশ শিশুদের সঙ্গে আরো কখনো এমনটি যেন না ঘটে তা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন।